মুভির শুরুতে দেখা যায় জামাল নামের 18 বছরের এই ছেলেকে, যে পেশায় একজন কল সেন্টারের টি বয়। এছাড়াও জামাল ছোট থেকে বড় হয়েছে মুম্বাইয়ের বস্তিতে, ফলে পড়ালেখা তার ভাগ্যে কখনোই জোটেনি। কিন্তু ভাগ্যের লীলা খেলায় আজ সে উপস্থিত হয়েছে বিখ্যাত এক রিয়েলিটি শোতে, যার নাম কোন বানেগা কারোরপতি। তো দেখা যায় এই অনুষ্ঠানে ইতিমধ্যে জামাল 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 1 কোটি টাকা জিতে নিয়েছে। কিন্তু পড়ালেখা না জানা একটা ছেলে, যে কিনা বস্তিতে মানুষ হয়েছে, সে কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে কোটি টাকা জিতে নিয়ে গেল, সেটাই যেন এক অলৌকিক ব্যাপার। মুভির কাহিনীটি এখান থেকে শুরু হয়। জামালকে পুলিশ স্টেশনে নিয়ে আসলে সেখানে তাকে ব্যাপক টর্চার করা হয়। তারা বলে, বল তুই কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিস, তোর কাছে কি কোনো মাইক্রোচিপ আছে, নাকি অডিয়েন্সদের মধ্যে কেউ তোকে উত্তর বলে দিচ্ছে। কিন্তু জামাল বলে সে এসব প্রশ্নের উত্তর তার জীবনের ঘটে যাওয়া সব সত্য ঘটনাগুলো থেকে পেয়েছে, যেটা শুধু কাকতালীয় বা ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু পুলিশরা তার এই কথা মোটেও বিশ্বাস করতে চায় না, তাই কথা বের করার জন্য তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, কারণ তার মুখে বা শরীরে আঘাত করা যাবে না। যখন মারাত্মক শক খাওয়ার পরও সে একই কথা বলতে থাকে, তখন পুলিশ ইন্সপেক্টর অবাক হয়ে যায়। তাই সে আসল কাহিনী জানার জন্য তাকে নিয়ে রিয়েলিটি শো এর এপিসোডগুলো দেখতে থাকে এবং এই প্রশ্নের উত্তর সে কিভাবে জেনেছিল তা জিজ্ঞেস করে। এরপর প্রশ্নের উত্তর পর্ব শুরু হওয়ার আগে জামালকে এই খেলার নিয়ম জানিয়ে দেওয়া হয়। তার কাছে আছে 3টি লাইফলাইন। উত্তর দিতে না পারলে সে 3বার এই লাইফলাইনগুলো ব্যবহার করতে পারবে। তার মধ্যে হলো 1, অডিয়েন্সদের কাছ থেকে জেনে নেওয়া, আর 2, 50-50, আর 3, কোনো এক বন্ধুকে কল করে তার কাছ থেকে হেল্প নেওয়া। এবার জামালকে প্রথমে যে প্রশ্নটি করা হয় সেটা হলো 1973 সালে রিলিজ হওয়া বিখ্যাত ফিল্ম জাঞ্জি এর অভিনেতাকে। তার সামনে 4টে নায়কের নাম দেওয়া হয় এবং এর মধ্যে সঠিক উত্তর তাকে বলতে হবে। এখন এর উত্তর জামাল কিভাবে জেনেছিল সেটা জানতে আমাদেরকে যেতে হবে জামালের ছোটবেলায়। জামাল ও তার ভাই সেলিম বাস করত মুম্বাইয়ের এক বস্তিতে। বস্তিতে থাকা আর 8-10টা ছেলের মতো তারও লাইফ ছিল একেবারে ছন্নছাড়া। নিয়মিত পুলিশের কাছে ধাওয়া খাওয়া আর ঘুরে বেড়ানো, এগুলোই ছিল তাদের প্রতিনিয়ত কাজ। জামাল ছিল খুবই শান্ত আর কোমল হৃদয়ের বাচ্চা, তবে তার ছোট ভাই সেলিম ছোটকাল থেকে অনেক স্বার্থপর ছিল। কিন্তু তার মা চাইতো এই ছেলেগুলো যেন পড়ালেখা করে নিজেদের জীবনে কিছু করতে পারে, আর তাই সে জোর করে তাদের স্কুলে পাঠাতো। জামাল ছিল সুপারস্টার অমিতাভ বচ্চনের বিগ ফ্যান। একদিন জামালের বস্তিতে অমিতাভ বচ্চন আসে সিনেমা শুটিং করার জন্য। তখন জামাল বস্তির খোলা পায়খানায় বসে বাথরুম সারছিল। ঠিক সেই সময় অমিতাভ এসেছে শুনে সে যেই না বেরোতে যাবে, তখনই দেখা যায় তার ভাই বাইরে থেকে দরজা লাগিয়ে সেখান থেকে কেটে পড়েছে। কিন্তু জামাল যেহেতু অমিতাভের ক্রেজি ফ্যান, তাই সে বাধ্য হয়ে মলমূত্রের সমুদ্রে ঝাঁপ দেয় আর মাখামাখি অবস্থায় সে অমিতাভের একটি ছবি নিয়ে দৌড় দেয়। অবশেষে অমিতাভের অটোগ্রাফ নিতে সক্ষম হয়। এটা যেন জামালের কাছে ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু তার ভাই যেহেতু স্বার্থপর ছিল, তাই সে রাতের আধারে সেই অটোগ্রাফটি পাশের একটি দোকানে বিক্রি করে দেয়। এই কাহিনীতে জামাল কান্নায় ফেটে পড়লেও তার কিছুই করার ছিল না। যেহেতু ছোটবেলায় অমিতাভের সব মুভি তার দেখা, তাই সে এই প্রশ্নের উত্তর এক ঝটকায় দিয়ে দেয়। ফলে প্রথম প্রশ্নের উত্তর অমিতাভ বচ্চন দেওয়ার কারণে জামাল জিতে যায় 1000 রুপি। এবার তার সামনে রাখা হয় দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হলো ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা আছে। 4টি উত্তরের মধ্যে রয়েছে 1, সবসময় সত্যের জয় হয়, 2, মিথ্যার জয় হয়, 3, ফ্যাশনের জয় হয়, আর 4, টাকার জয় হয়। এমন মারাত্মক একটা সহজ প্রশ্নের উত্তর তার জানা নেই। তাই জামাল জানায়, আমি অডিয়েন্সদের লাইফটা ইউজ করতে চাই। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় এবং ইন্সপেক্টর বলে, আমার 5 বছরের মেয়ে এই সহজ প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে দিতে পারবে, আর তুমি কিনা একজন ইন্ডিয়ান হয়ে এই সাধারণ প্রশ্নের উত্তর জানো না, তাহলে তুমি কি করেই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিলে? এটা তো আমার মাথায় আসছে না। যাই হোক, সে সহজ প্রশ্নের উত্তরটি অডিয়েন্স দিয়ে দিলে জামাল তার সেকেন্ড রাউন্ড পার করে আর জিতে যায় 4000 রুপি। এবার জামালকে 3 নম্বর প্রশ্ন করা হয় 16000 রুপির জন্য। প্রশ্ন ছিল ভগবান রামচন্দ্রের মূর্তিতে ডান হাতে কি আছে। এই প্রশ্নের উত্তরও জামালের লাইফের মধ্যে আছে। এটা জানতে আমরা আবারও চলে যাই জামালের ছোটবেলায়। জামাল একদিন তার মা আর তার ভাইয়ের সাথে গোসল করছিল বস্তির একটা ছোট পুকুরে। সে সময় মুম্বাইয়ে চলছিল হিন্দু মুসলিম দ্বন্দ্ব। হঠাৎ এক উগ্রবাদী দল এসে চারদিকে সবার উপর হামলা করে। তাদের মা জামাল আর সেলিমকে বাঁচানোর জন্য তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু হামলাকারীরা তার উপর হামলা করে বসলে সে সেখানে মারা যায়।
জামাল আর সেলিম এই দৃশ্য দেখে ভয়ে পালাতে থাকে। পালাতে পালাতে তারা বস্তির এক পাশে এসে রামচন্দ্র সেজে থাকা একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা মুসলমান হয়েও হিন্দু সেজেছিল শুধুমাত্র বেঁচে থাকার জন্য। সেখানে জামাল দেখতে পেয়েছিল তার হাতে রয়েছে তীর আর ধনুক, আর উত্তর দেওয়ার সাথে সাথে সে জিতে যায় 16,000 রুপি। চতুর্থ প্রশ্ন ছিল দর্শনদু দেনশ্যাম এই গানের রচয়িতাকে। অপশন হলো কবির, সুরদাস, মীরাভাই, তুলসীদাস। এই প্রশ্ন শুনে জামালের মনে পড়ে যায় সেই সময়টার কথা। সেদিন পালিয়ে আসার সময় তাদের সাথে একটি মেয়েও পালিয়ে এসেছিল, যার নাম ছিল লতিকা। সেলিম তাকে সাথে নিতে না চাইলেও জামাল এক প্রকার জোর করে তাদের গ্রুপে নিয়ে নেয়। এরপর থেকে তাদের বাড়ি হয় শহরের ময়লার ভাগাড়ে। একদিন ময়লার স্তূপের পাশে যখন তারা ঘুমাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটি লোক এসে জামাল আর সেলিমকে 2টি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লোভ দেখিয়ে তাদের সাথে করে নিয়ে যায়। তারা বুঝতে পারে না তারা ছিল ছেলে ধরার লোক। এমন পথশিশুদের ধরে নিয়ে এসে তারা তাদের হাত পা চোখ নষ্ট করে দিত এবং পরে ভিক্ষা ব্যবসায় নামিয়ে দিত। কিন্তু সেলিম আর জামাল তো এসব কিছু জানে না। এই গ্যাংয়ের প্রধানের নাম ছিল মামান। মামান সেলিমের সাহস আর দ্রুতপনা দেখে বুঝে যায় এই ছেলে তাদের লাইনে আসলে অনেক ভালো করবে। তাই সে সেলিমকে নিজের কাজ সম্পর্কে ডিটেলস বলতে থাকে। মামানের একটা অভ্যাস ছিল যে বাচ্চাদেরকে সে ধরে নিয়ে এসে দার্শন গানটি শেখাতো। সেখান থেকে জামাল জানতে পারে এই গানের লেখকের নাম সুরদাস। আর এভাবেই চলছিল। এভাবে একদিন ডাক পড়ে সেলিমের ভাই জামালের। সেলিম তো এটা শুনে রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যায়, কিন্তু মামান তাকে বলে, তোকে আমি অনেক পছন্দ করি আর আমি চাই তুই যেন একজন প্রফেশনাল হয়ে উঠিস। এই লাইনে দয়া মায়া থাকলে হবে না। এ কথা শুনে সেলিম তার ভাইকে ডেকে আনতে যায়, কিন্তু হাজার হলেও তো তার আপন মায়ের পেটের ভাই। তাই সে জামালকে কিছু করার আগে সেখানে সবার সামনে জামাল ও লতিকাকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তারা পালিয়ে একটি ট্রেনে উঠে পড়লে লতিকাকে সেলিম ইচ্ছে করে সাথে নেয় না। আর এই কাণ্ড দেখে জামাল তার ভাইয়ের উপর প্রচন্ড ক্ষেপে যায়, কারণ জামাল ইতিমধ্যে লতিকাকে প্রচন্ড পছন্দ করে ফেলেছিল। কিন্তু তার ভাইয়ের কাছে এসবের কোনো মূল্য নেই। আর এভাবে জামাল ও সেলিম তাদের নতুন জীবন শুরু করে। এসব ঘটনায় যেহেতু তার সেই উত্তরটি জানা ছিল, তাই সে সেটার সঠিক উত্তর দিয়ে জামাল জিতে যায় 2,50,000 রুপি। জামালের কাছে সবটাই যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ এইসব কাহিনী যদি তার জীবনে না ঘটতো তাহলে সে কখনোই এসব কঠিন প্রশ্নের উত্তর দিতে পারতো না। এরপর আমরা দেখি সেদিন পালিয়ে আসার পর জামাল আর তার ভাই সেলিম ট্রেনের মধ্যে বাচ্চাদের খেলনা আর ছোটখাটো খাবার, চকলেট ইত্যাদি বিক্রি করত। এভাবে তাদের জীবন বেশ ভালোই যাচ্ছিল। ইতিমধ্যে আরো 7 বছর পার হয়ে গেলে জামাল ও সেলিম একদিন আগ্রা তাজমহলে পৌঁছে যায় এবং এই বিল্ডিংটা দেখে জামাল বুঝতে পারে না যে এটা কি কোনো বাড়ি নাকি কোনো হোটেল। এরপর তারা সেখানে জুতো চুরি শুরু করে। তাজমহল থেকে জুতো চুরি করে সেটা বাইরে কম দামে ফুটপাতে বিক্রি করে দেয়। একদিন জামালের কাছে এক বিদেশি নিয়ে এসে তাকে গাইড করার অনুরোধ করলে জামাল পড়ে যায় বেশ বিপাকে। এই তাজমহল সম্পর্কে তার সঠিক কোনো তথ্য নেই, তাও লোকগুলো তাকে ডলারের অফার করলে জামাল তাদেরকে বুঝিয়ে গাইডের কাজ করতে থাকে। যেমন মমতাজের কবর দেখানোর সময় বিদেশি মহিলাটা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা মমতাজ কিভাবে মারা গিয়েছিল? জামাল তাদেরকে বলে সে কথা আর বইলেন না, সে ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন তার স্বামী বলে, মানে কি? আমি তো শুনেছিলাম বাচ্চা জন্ম দিতে গিয়ে মমতাজ মারা গেছে। এই কথা শুনে জামাল প্রথমত বলতে থাকে কথা সত্য, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে পড়ে সে মারা গেছে। মানে তুমি যা বলছো সেটাও সত্য আর আমার কথাও সত্য। এভাবে জামাল অনেক টাকা কামাতে থাকে। তবে এত কিছুর মধ্যেও সে এখনো লতিকাকে মনে রেখেছে। লতিকা কি এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কোথায় আছে তা জানতে তার খুব ইচ্ছে করে। তাই সে সিদ্ধান্ত নেয় আবারও সেই এলাকায় লতিকার খোঁজ করবে। সে চলে যায় ওই অঞ্চলে আর হন্য হয়ে লতিকাকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও সে লতিকার কোনো খোঁজ পায় না। অবশেষে সে একদিন তার দলের একটি ছেলেকে দেখতে পায়, যাকে মামান সেদিন অন্ধ করে দিয়েছিল। এই ছেলেটির নাম অরবিন্দ। তাকে দেখে জামাল $100 একটি নোট গিফট করে। অরবিন্দ গন্ধ শুকে বুঝতে পারে যে এটি একটি ডলারের নোট। তখন সে জামালকে বলে, সাহেব এটা কত ডলার? জামাল উত্তর দেয়, এটা $100 নোট। অরবিন্দ তার কথা বিশ্বাসই করে না। সে জামালকে বলে ডলারের থাকা লোকটার চেহারার বর্ণনা দিতে। তার দেওয়া বর্ণনা শুনে অরবিন্দ বলে এই লোকটার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অরবিন্দ এরপর বলে, জামাল তুই তো অনেক বড়লোক হয়ে গেছিস। এর মানে সে জামালকে চিনে ফেলেছে। অরবিন্দ জানায় মামান এখনো সেলিমকে খুঁজছে প্রতিশোধ নেওয়ার জন্য। জামাল ও অরবিন্দকে লতিকার কথা জিজ্ঞেস করলে অরবিন্দ জানায় লতিকার জীবন তো এখন পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই তাকে চেরি নামে ডাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই $100 নোটের মধ্যে লুকিয়ে আছে 5 নাম্বার প্রশ্নের উত্তর। কিন্তু প্রশ্নটা শুনে জামাল কিছুক্ষণের জন্য থমকে ছিল।
আর এটা দেখে সবাই ভেবেছিল জামালের খেলা হয়তো এখানেই শেষ। হোস্ট মজা করে তাকে জিজ্ঞেস করছিল সে কখনো $100 নোট চোখে দেখেছে কিনা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জামাল সঠিক উত্তর দেয় আর জিতে যায় 10 লাখ রুপি। জামাল তার ভাইকে নিয়ে চলে যায় ফিলাই স্ট্রিটে। লোকজন আর মহিলাদেরকে অনেক জিজ্ঞাসা করে জামাল লতিকা পর্যন্ত পৌঁছে যায়। লতিকা তখন একটা রুমের মধ্যে নাচের প্র্যাকটিস করছিল। তারা তখন বুঝে যায় মামান লতিকাকে একজন প্রস্টিটিউট হওয়ার ট্রেনিং দিচ্ছে। জামাল ও সেলিম দরজা খুলে রুমে ঢুকে পড়ে। লতিকা তাদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। জামাল জানায় সে লতিকাকে নিতে এসেছে এবং লতিকাকে সকল জিনিসপত্র গোছাতে বলে, কিন্তু তখনই সেই রুমে হানা দেয় মামান। মামান এসে জামাল ও সেলিমকে দেখে বলে, আমি জানতাম তোদের সাথে একদিন না একদিন আমার আবার দেখা হবেই, কারণ মামান কাউকে কোনোদিন ভুলে যায় না। তখন সে জামালকে বলে, জানিস এই মেয়ে এখন টাকার খনি। এই বলে মামান তার সঙ্গীদেরকে আদেশ দেয় জামাল ও সেলিমকে এখানে খতম করে দিতে। কিন্তু সেলিম হঠাৎ করে কোমর থেকে একটি রিভলভার বের করে এবং মামানের দিকে তাক করে। এত বাচ্চা ছেলের কাছে কিভাবে রিভলভার আসলো তার মাথায় আসছে না। মামান সেলিমকে ভুলিয়ে বালিয়ে তার বন্দুকটা নিতে চায়, কিন্তু সেলিম টাকা পয়সা সব দিয়ে দিতে বলে আর মামান তার কথা মতো সব টাকা পয়সা তাকে দিয়ে দেয়। এরপর সেলিম তার ভাইকে বলে টাকা পয়সাগুলো নিয়ে পালিয়ে যেতে এবং তারপর সেলিম তার বন্দুকটি দিয়ে মামানকে গুলি করে দেয়। নিজের ভাইয়ের এই রূপ দেখে জামাল তো পুরোই হতভম্ব হয়ে যায়। আর এই ঘটনার মধ্যে থেকেই কিন্তু জামাল 6 নম্বর প্রশ্নটির উত্তর পেয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রিভলভারের আবিষ্কারককে। জামাল তখন উত্তর দিয়েছিল স্যামুয়েল কোল্ট। আসলে সেলিম হয়তো তাকে এই গানের ব্যাপার বলার সময় আবিষ্কারকের নামও বলেছিল। তারপর জামাল জিতে যায় 25 লাখ রুপি। এভাবে খেলার সাথে সাথে তাদের লাইফের ফ্ল্যাশব্যাক হচ্ছিল। তারপর তারা তিনজনে একটি পরিত্যক্ত হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু সেলিমের মাথায় আসে অন্য প্ল্যান। সে সোজা চলে যায় মামানের গ্যাংয়ের লিডার জাবেদের কাছে। জাবেদের আস্তানায় গিয়ে সেলিম জাবেদের সঙ্গীদেরকে বলে সে জাবেদের সাথে দেখা করবে, কিন্তু লোকগুলো তাকে পাত্তা দেয় না। তারা ভাবে এইটুকু বাচ্চা যে কিনা জাবেদের সাথে কি কথা বলবে। কিন্তু সেলিম তার বন্দুকটি বের করে বলে, আমি মামানকে ঢুকিয়ে দিয়েছি, চাইলে আমি তোমাদেরকেও শেষ করে দিতে পারি। তখন পিছন থেকে জাবেদ বলে ওঠে, তুই যদি সত্যি মামানকে মেরে থাকিস তাহলে তুই আজ থেকে আমার বন্ধু। কিন্তু এইদিকে জামাল লতিকাকে নিয়ে যেতে চাইলে লতিকা যেতে রাজি হয় না। লতিকা তাকে বলে এখান থেকে চলে যাও। আসলে এটা ছাড়া লতিকার আর কিছুই করার ছিল না। এমন অবস্থায় জামাল একদমই ভেঙে পড়ে আর সেখান থেকে চলে যায় বহু দূরে। কাহিনীর এতটুকু শোনার পর পুলিশ ইন্সপেক্টর জামালকে বলে, আমি আসলেই বুঝতে পারছি না তুমি ঠিক কি বলছো, কিন্তু আমি অবাক যে তুমি খুনের দায় কেন মাথায় নিচ্ছ। মামানকে খুন করার সময় জামালও সেখানে ছিল, তাই সে ফেঁসে যেতে পারে। তারপরও তুমি যেহেতু এটা স্বীকার করে নিয়েছ, তাই এই কাহিনী সত্য হলেও হতে পারে। এরপর আবার কাহিনী শুনতে শুরু করে ইন্সপেক্টর। এবার আমরা দেখতে পাই জামালের জীবনে অনেক বছর কেটে গেছে। এখন সে একটা কল সেন্টারের চাওয়ালা হিসেবে কাজ করে। একদিন সেখানে একটি কল অপারেটরের কাজে বাইরে গেলে জামালকে সেখানে বসিয়ে রেখে যায়। জামাল কল সেন্টারের চা সাপ্লাই দিতে দিতে টেকনিক্যাল অনেক কিছুই শিখে ফেলছিল। তাই হঠাৎ জামালের মাথায় একটা আইডিয়া আসে। সে লতিকা নাম দিয়ে সার্চ করার পর দেখতে পায় 26,000-এর মতো বেশি নাম্বার রয়েছে, কিন্তু তার ভাইয়ের পুরো নাম লিখে সার্চ করলে মাত্র 14টি নাম্বার আসে। এরপর জামাল একটি একটি নাম্বারে ফোন দিয়ে জানতে থাকে এটা কি তার ভাই সেলিমের নাম্বার কিনা। এভাবে 2-1 ভুল করার পর 3বারের মাথায় তার কলটি রিসিভ করে সেলিম নিজেই। সেলিমের কণ্ঠ শুনে জামাল সাথে সাথে জেনে যায় আর সেই কল সেন্টারের মানুষের মতো করেই কথা বলা শুরু করে। কিন্তু সেলিমও তার ভাইয়ের কণ্ঠ শুনে চিনে যায় আর বলে, আরে ভাই তুই। সেলিম জামালকে বলে মামানের লোকের কারণে তাকে সেখান থেকে পালিয়ে যেতে হয়েছিল। সেলিম জামালকে বলে, ভাই তোর সাথে আমার অনেক কথা আছে, প্লিজ আমার ঠিকানায় চলে আয়। জামাল যে কি পরিমাণ রাগ হচ্ছিল তার ভাইয়ের উপর তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তারপরও সে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে প্রথমে তার ভাইকে একটা ঘুষি মারে। সেলিম তার কাছে যা হয়েছে তার জন্য মাফ চায়। এরপর দুজনেই শান্ত হয়ে কথা বলা শুরু করে। সেলিম এখন জাবেদের আন্ডারে পুরো একজন গ্যাংস্টার হয়ে উঠেছে। যাবার সময় জামাল সেলিমকে লতিকার কথা জিজ্ঞেস করে, কিন্তু সেলিম বলে, আরে ভাই তুই এখনো লতিকাকে নিয়ে পড়ে আছিস, সে কবে হারিয়ে গেছে, তুই ওর কথা ভুলে যা। কিন্তু চাইলে কি আর এত সহজে ভোলা যায়। তারপর জামাল আর সেলিম একসাথে থাকা শুরু করে। একদিন সেলিমের কাছে জাবেদের একটি কল আসে। জামাল সেলিমকে ফলো করতে করতে জাবেদের বাড়ির সামনে পৌঁছে যায় আর দূর থেকে বাড়ির ভিতর জামাল দেখতে পায় লতিকাকে। তাকে দেখে জামালের হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। সে বাড়ির দারোয়ানকে ডিশওয়াশের পরিচয় দিয়ে ভিতরে ঢুকে পড়ে।
এবং তাকে দেখে প্রায় জড়িয়ে ধরে। কিন্তু লতিকা জানায় যে সে হয়তো কোনোদিনই বদ্ধ জেলখানা থেকে বের হতে পারবে না, তাই যেন জামাল তাকে ভুলে যায়। জামাল বলে, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করব, আমি জানি একদিন না একদিন আমি তোমাকে ফিরে পাবো। প্রতিদিনের মতো জামাল বিকেল হলে রেল স্টেশনে অপেক্ষা করত লতিকার জন্য। একদিন জামাল দেখতে পায় লতিকা সত্যি সত্যি তার জন্য সবকিছু ছেড়ে চড়ে চলে এসেছে। কিন্তু তাদের দেখা হওয়ার আগেই সেলিম সেখানে চলে আসে এবং জোর করে লতিকাকে নিয়ে যেতে থাকে। লতিকাকে খুঁজতে খুঁজতে জামাল জাবেদের বাড়ি পর্যন্ত যায়, কিন্তু সেখানে যে সে তালাবদ্ধ দেখতে পায়। লতিকা তাকে আগেই বলেছিল তারা মুম্বাই ছেড়ে চলে যাচ্ছে, তাই এখন হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু লতিকার একটি প্রোগ্রাম অনেক পছন্দ ছিল, সে নিয়মিত এই এপিসোডগুলো দেখত। আর এটা মাথায় রেখে জামাল ঠিক করে সে যে করেই হোক এখানে পার্টিসিপেট করবে। আর এটাই ছিল জামালের এই রিয়েলিটি শোতে আসার প্রধান উদ্দেশ্য। পরের সিনে আমাদেরকে আবারও নিয়ে যাওয়া হয় কেবিসির মঞ্চে। সেখানে জামালকে পরবর্তী একটি প্রশ্ন করা হয় ক্রিকেট নিয়ে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি কে করেছে। এবার প্রশ্নের উত্তরটা কি জামাল কিন্তু আসলেই জানে না, কিন্তু তারপরও সে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সে সময় একটা কমার্শিয়াল ব্রেক চলে আসে এবং জামাল বলে, এই প্রশ্নের উত্তর আমি আসলেই জানি না, এবার হয়তো আমাকে হেরে যেতে হবে। কিন্তু প্রেম কুমার বলে, আরে না, তুমি পারবে, তোমার মধ্যে দম আছে, এছাড়া ভাগ্যে থাকলে তা কেউ আটকাতে পারে না। এই বলে সে ওখান থেকে শোতে চলে যায়। এবার জামাল সেই বেসিনে হাত ধুতে গেলে সে দেখতে পায় প্রেম কুমার সেই প্রশ্নের উত্তর গ্লাসে লিখে গিয়েছে। তার মানে প্রেম কুমার তাকে সাহায্য করতে চাইছে, কিন্তু ও সেটা বুঝতে পারছে নিশ্চয়ই এটার পিছনে কোনো বড় উদ্দেশ্য আছে। তাই ব্রেকের পর যখন শো শুরু হয় তখন জামাল বলে, আমি আমার লাইফলাইন 50-50 ইউজ করতে চাই। সেই লাইফলাইনের রুলস অনুসারে সেই উত্তর থেকে দুটি ভুল উত্তর উঠিয়ে দেওয়া হয় আর বাকি থাকে দুটি। অপশন বি রিকি পন্টিং আর ডি জ্যাক্স বস। প্রেম কুমার কিন্তু বেসিনের আয়নাতে বি লিখে গিয়েছিল, কিন্তু জামালের প্রথম থেকে মনে হয়েছে এই প্রেম কুমার চায় না সে শোটা জিতুক, তাই জামাল বিয়ের পরিবর্তে ডি বেছে নেয়। যেটা শুনে প্রেম হতবাক হয়ে যায়। কি হতে চলেছে জামালের ভাগ্যে তা সে নিজেও জানে না। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জামালের উত্তরটি সঠিক হয়েছে এবং সে জিতে যায় 1 কোটি রুপি। পরে প্রেম কুমার তাকে পুলিশের কাছে তুলে দেয়। শোয়ের একজন ডিরেক্টর প্রেম কুমারকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, জামালকে পুলিশে নিয়ে যাচ্ছে কেন? তখন প্রেম জানায়, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই একজন চিটার, না হলে এত কঠিন প্রশ্নের উত্তর সে কিভাবে দিচ্ছে। এছাড়াও আমি লাস্টে তাকে ভুল উত্তর জানিয়ে দিয়েছি, কিন্তু তারপরও সে সঠিক উত্তর কিভাবে দিল, এটাই সবচেয়ে বড় বিষয়। আর এভাবেই জামালকে সেদিন পুলিশের কাছে নেওয়া হয়েছিল এবং এখান থেকে আমাদের মুভিটি শুরু হয়েছিল। এবার পুলিশ স্টেশনে সকল কথা বলার পর জামাল জানায়, আমি জানি আপনারা হয়তো আমাকে বিশ্বাস করছেন না, কিন্তু ইন্সপেক্টর বলেন, না, আমি তোমার সব কথাই বিশ্বাস করছি, আমার মনে হয় না তুমি মিথ্যা বলছো। তারপর জামালকে আবার নিয়ে যাওয়া হয় রিয়েলিটি শোতে। আজ জামালের দিকে তাকিয়ে আছে পুরো ভারতবাসী। বস্তির ছেলে হয়ে কি পারবে 2 কোটি রুপি জিততে? পুরো দেশে জামালকে নিয়ে চলছে তুমুল আলোচনা। রাতারাতি জামাল হয়ে উঠেছে ভারতের একজন বিশাল তারকা। এদিকে সেলিম লতিকাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য হেল্প করতে চায়। লতিকা তখন বলে, জাবেদ যদি জানতে পারে তুমি আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছো, তাহলে সে তোমাকে মেরে ফেলতে পারে। কিন্তু সেলিম জানায় সে চিন্তা তোমাকে করতে হবে না, কিছু দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ো। এই বলে সেলিম লতিকাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করে এবং নিজে প্রস্তুতি নিতে থাকে জাবেদের সঙ্গে মোকাবেলা করার জন্য। লতিকা বাইরে এসে দেখতে পায় পুরো দেশের চোখ এখন রিয়েলিটি শোর দিকে, তাই সে পাশের একটি টিভিতে এসে জামালকে দেখতে থাকে। এদিকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল এপিসোড শুরু হয়ে যায়। হোস্ট জামালকে বলে, জামাল তুমি ভেবে নাও, তুমি চাইলে 1 কোটি রুপি নিয়ে বাড়ি যেতে পারো, কিন্তু তুমি ভুল উত্তর দিলে তোমাকে সব হারিয়ে শূন্য হাতে ফিরে যেতে হবে। কিন্তু জামাল জানায় তার হারানোর কিছুই নেই, তাই সে খেলা চালিয়ে যাবে এবং সাথে সাথেই গ্রিন সিগন্যাল পড়ে যায় এবং জামালের সামনে চলে আসে সেই 2 কোটি রুপির প্রশ্ন। প্রশ্নটি হলো আলেকজান্ডার ডুমাসের লেখা 3 মুক্তিয়াস বইয়ের 3 জন মুক্তিয়াসের 2 জনের নাম হলো এথোস আর পোর্থস। প্রশ্ন হলো সেখানে তৃতীয় মুক্তিয়াসের নাম কি? এবং এই প্রশ্নটি শুনে জামাল আক্ষেপে মুচকি মুচকি হাসতে থাকে। এই দেখে হোস্ট বলে, হাসছো যে, তাহলে তো তুমি এর উত্তর নিশ্চয়ই জানো, তাই না? কিন্তু জামাল বলে, না, আমি এর উত্তর সত্যি জানি না। আসলে জামাল হাসছিল ছোটবেলা তার স্কুলে তাদের শিক্ষক তাদের 2 ভাইকে সারা জীবন এথোস আর পোর্থস বলে ডাকত, কিন্তু কখনো তৃতীয় মুক্তিয়াসের কথা তাদের বলেনি। তাই আজকে এই প্রশ্ন দেখে তার আক্ষেপ আর অনুশোচনায় হাসি পাচ্ছে। কিন্তু কি আর করার, তাকে তো এখন একটা প্রশ্নের উত্তর দিতেই হবে। তাই সে তার কাছে বেঁচে থাকা থার্ড লাইফটি নিয়ে নেয়। তাই সে সিদ্ধান্ত নেয় সেলিমকে কল করে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার।
ফোন অনেকবার রিং হতে থাকে, কিন্তু সেলিম তার ফোন ধরে না। আসলে ফোন ধরবেই বা কি করে, সে তো ফোন লতিকার কাছে দিয়ে দিয়েছে। আর লতিকা সেই দৃশ্য টিভিতে দেখতে পেয়ে দৌড়ে গাড়ির কাছে যায় তার ফোন নেওয়ার জন্য, এবং ফোনটি রিসিভ করলে জামাল লতিকার কণ্ঠ শুনতে পায়। সে জানতে চায় সেলিমের ফোন তোমার কাছে কি করে এলো, আর তুমি ঠিক আছো কিনা। তখনই প্রেম জানায় তুমি ওর থেকেই প্রশ্ন করে উত্তর জেনে নাও, কারণ তোমার হাতে মাত্র 15 সেকেন্ড সময় আছে। জামাল প্রশ্নটা আবারও লতিকাকে পড়ে শোনায়, কিন্তু লতিকা জানায় সে এই প্রশ্নের উত্তর জানে না। তার মানে এখন জামালের হাতে আর কোনো অপশন খোলা নেই। আর ওদিকে গ্যাংস্টার জাভেদ টিভিতে লতিকার কণ্ঠ শুনে বুঝতে পারে লতিকা পালিয়ে গিয়েছে, তাই সে পাগলের মতো সেলিমকে খুঁজতে থাকে। কিন্তু তখন সেলিম তার অর্জিত সমস্ত টাকা বিছিয়ে ওট পেতে বসে থাকে। যখনই জাভেদ ভেতরে ঢুকে তখনই সেলিম তাকে খতম করে দেয়, আর বাকি মেম্বাররা ভিতরে ঢুকে সেলিমকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জামালের হাতে এখন কোনো অপশন না থাকায় সে চিন্তা করে অন্ধকারে ঢিল ছুড়বে, তাই সে আন্দাজ করে উত্তর দিয়ে দেয় আরামাস। জামাল তার সবকিছু এখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। তারপর প্রেম কুমার জানায় তুমি আজ ইতিহাস করার মাধ্যমে জিতে গেছো 2 কোটি রুপি। এই কথাগুলি শুনে জামাল যেন একদমই হতভম্ব হয়ে যায়। এভাবে 2 কোটি রুপি জিতে গিয়ে জামাল আগের মতোই স্টেশনে গিয়ে লতিকার জন্য অপেক্ষা করতে থাকে। তবে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, কারণ দূর থেকে দেখা যায় লতিকা আসছে। আর দুজনই তাদের জীবনে সফল হওয়ার মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়।